আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিষয়াবলীর পূর্ববর্তী ভিডিওতে আমরা স্নায়ুযুদ্ধ এবং রুশ বিপ্লব এবং সেই সাথে স্নায়ুযুদ্ধের সাথে জড়িত যে বিষয়াদি আছে সেগুলো নিয়েও জেনেছি। তো আমরা অলরেডি অনেকগুলো বিপ্লব এবং যুদ্ধ নিয়ে জেনে ফেলেছি। আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে জেনেছি, আমরা ম্যাগনা কার্টা নিয়ে জেনেছি, আমরা জেনেছি রুশ বিপ্লব নিয়ে। তো সেগুলো বাদেও আসলে পৃথিবীতে অনেক বিখ্যাত বিপ্লব এবং যুদ্ধ ঘটে গেছে, সেগুলো সম্পর্কে আসলে আমাদের জানা প্রয়োজন, যেগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো এরকম মোটামুটি 21টার মতো বিষয়াদি আমরা জানবো 21টি বিপ্লব এবং যুদ্ধ নিয়ে। প্রথমটা হচ্ছে ট্রয় যুদ্ধ, ক্রুসেড যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ বা যেটাকে আমরা ইরাক কুয়েত যুদ্ধ বা গালফ যুদ্ধ বলে থাকি। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে জানবো, ভিয়েতনাম যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, চীনা বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, কিউবা বিপ্লব, ইরানি বিপ্লব, ইস্তিফাদা, টিউলিপ রিভলিউশন, রোজ বিপ্লব, অরেঞ্জ রিভলিউশন, ভেলভেট বিপ্লব, আরব বসন্ত, সভ্যতার সংকট, নিউ ওয়ার্ল্ড অর্ডার, যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো যুদ্ধ বা বিপ্লব নিয়ে আমরা জানবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আসুন হচ্ছে ট্রয়ের যুদ্ধ। নামের ভিতরে আছে না যে কোথায় যুদ্ধ, যুদ্ধটা হয় হচ্ছে ট্রয়। ট্রয় নামক একটা নগরী ছিল সেখানে। তো যেহেতু ট্রয় নগরীতে যুদ্ধটা হয়েছিল এই কারণে এর নাম ট্রয়ের যুদ্ধ। এটি সংঘটিত হয়েছিল 1300 থেকে 1200 অব্দের দিকে। এবং এই যে ট্রয় নগরীতে যুদ্ধ হয়েছিল, এই ট্রয় নগরীর সন্ধান আমরা পেয়েছিলাম হচ্ছে 1868 সালে। তাহলে ট্রয়ের যুদ্ধ হয়েছিল হচ্ছে ট্রয় নগরীতে 1300 থেকে 1200 অব্দের দিকে, এবং ট্রয় নগরীর সন্ধান আমরা পেয়েছিলাম হচ্ছে 1868 সালে। এবং ট্রয় যুদ্ধের সাথে জড়িত একটা বিষয় আছে, আমরা জানি ট্রোজান হর্স, তাই না? এবং ট্রয় নিয়ে রচিত মহাকাব্য হচ্ছে হোমারের ইলিয়াড এবং ওডেসি। ইলিয়াড এবং ওডেসি নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি আমাদের যেই ইংলিশ লিটারেচার বিষয়ক আলোচনাগুলো আছে বা ভিডিওগুলো আছে। পক্ষ কে ছিল? এক পক্ষে ছিল গ্রিক বাহিনী, অপর পক্ষে হচ্ছে ট্রয় নগরীর অধিবাসী। তার মানে গ্রিক বাহিনীর বিপক্ষে আমাদের ট্রয় নগরীর যে অধিবাসী ছিল তাদের বিরুদ্ধে ভিতরে যে একটা যুদ্ধ 1300 থেকে 1200 অব্দের দিকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রয় যুদ্ধ। এই যুদ্ধে বিজয় হয়েছিল হচ্ছে গ্রিক বাহিনী। তো এতটুকু জানলেই মোটামুটি ট্রয় যুদ্ধ সম্পর্কে আমাদের চলবে। তারপর আসুন ক্রুসেড বা ধর্মযুদ্ধ, যেটি আমাদের ইসলাম এবং খ্রিস্টানদের ভিতরে সংঘটিত হয়েছিল। তো প্রেক্ষাপট ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যে কয়েকটি পবিত্র ভূমি নিয়ন্ত্রণের জন্য খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সংঘটিত যুদ্ধ। এবং এই ক্রুসেডে প্রায় 8টি যুদ্ধের একটা সিরিজ বলা চলে। তো ক্রুসেড আসলে ডিটেলস পড়লে পড়া যায়, ক্রুসেডের ইতিবৃত্ত এবং অনেকগুলো বই আছে। আমি কয়েকটা বই বেশ পড়েছি। সবগুলো ঘটনা যদি আলোচনা করতে যাই তো অনেক 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 সময় লাগবে, সেগুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে এভাবে আসে না। তবে পার্সোনাল ইন্টারেস্ট থেকে যদি কেউ জানতে চান তো অনেকগুলো বই আপনারা পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এতটুকু জানলে আপাতত আমাদের এখানে চলবে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ হচ্ছে আমাদের খ্রিস্টান এবং মুসলিমদের ভিতরে একটা যুদ্ধ। আমাদের মধ্যপ্রাচ্যে যেই জেরুজালেম, তারপরে কয়েকটা পবিত্র ভূমি আছে, এটা দখল করা নিয়ে যে যুদ্ধটা করেছিল। তো 8টি যুদ্ধ আছে মোট। তার ভিতরে প্রথম যুদ্ধটি 1096 থেকে 1099 পর্যন্ত সংঘটিত হয়েছিল, যার নেতৃত্বে ছিল হচ্ছে গডফ্রো। এবং অষ্টম বা শেষ ক্রুসেড হয়েছিল 1270 থেকে 1291 সাল পর্যন্ত। ঠিক আছে। তারপরে আমরা জানবো হচ্ছে উপসাগরীয় যুদ্ধ, বা যেটাকে আমরা ইরাক কুয়েত যুদ্ধ বা গালফ ওয়ারও বলে থাকি, যেটি 2 আগস্ট 1990 থেকে 28 ফেব্রুয়ারি 1991, মানে প্রায় বছর খানিক ধরে চলে, তাই না? 1990 থেকে 1991 সাল পর্যন্ত। বিবদমান পক্ষ ছিল হচ্ছে ইরাক বনাম কুয়েত। নামের ভিতরে আছে না, ইরাক কুয়েত যুদ্ধ। তো আমেরিকা, যুক্তরাজ্য, সৌদি আরব, মিশর, ফ্রান্স, সিরিয়া, এরা কিন্তু কুয়েতকে সমর্থন করে। তাহলে কুয়েতের সমর্থনে অনেকগুলো দেশ ছিল, আর ইরাক ছিল একদিকে একা, তাই তো? এই যুদ্ধের সাথে জড়িত কয়েকটা অপারেশন আছে, যেমন অপারেশন ডেজার্ট শিল্ড, অপারেশন ডেজার্ট স্টর্ম। তো ডেজার্ট শিল্ড সংঘটিত হয়েছিল 2 আগস্ট 1990 থেকে 17 জানুয়ারি 1991 সাল পর্যন্ত। আর ডেজার্ট স্টর্ম হচ্ছে 17 জানুয়ারি 1991 থেকে 28 জানুয়ারি 1991 সাল পর্যন্ত। মানে সম্পূর্ণ যে সময়কালটা যুদ্ধের 2 আগস্ট থেকে 1990 থেকে 28 ফেব্রুয়ারি 1991 সাল পর্যন্ত, এই পুরো সময়টাকে দুইটা লাইফ স্প্যানে আমরা ভাগ করি। দুইটা সময় দুইটা অপারেশন হয়েছিল। অপারেশন ডেজার্ট ছিল হচ্ছে প্রথম হাফে, মানে 2 আগস্ট থেকে 17 জানুয়ারি 1991 সাল পর্যন্ত। আর 17 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 1991 সাল পর্যন্ত হয়েছিল হচ্ছে অপারেশন ডেজার্ট স্টর্ম। ফলাফল কী হলো? ইরাক বিরোধী জোটের জয় হলো। কারণ কি? ইরাক তো একা ছিল আসলে, কিন্তু কুয়েতের সাথে অনেকগুলো দেশ ছিল, আমেরিকা, যুক্তরাজ্য, সৌদি আরব, মিশর, ফ্রান্স, সিরিয়া, সবগুলো দেশ। তো ইরাকে নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করা হয়, ইরাকি কুর্দিস্তানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা হয়। তো বাংলাদেশের সেনাবাহিনী ছিল কিন্তু কুয়েতের পক্ষে, এটা একটু জানতে হবে আমাদের কেমন। তো আমরাও কিন্তু আসলে ইরানের পক্ষে ছিলাম না, ইরাকের পক্ষে ছিলাম না। তো এতটুকুই আমাদের ইরাক ইরান যুদ্ধ নিয়ে এই ইরাক এবং কুয়েত যুদ্ধ নিয়ে জানলে হবে। তারপরে ভিয়েতনাম যুদ্ধ বা ভিয়েতনাম ওয়ার যেটা আমরা বলি, যেটি 1 নভেম্বর 1955 সাল থেকে 30 এপ্রিল 1975 সাল পর্যন্ত প্রায় 20 বছর যাবত একটা যুদ্ধ।
বিবদমান পক্ষ ছিল দুইটা, একটা হচ্ছে উত্তর ভিয়েতনাম আর তার সহযোগী বিন্ধ, যেটাকে আমরা ভিয়েত কম বলে থাকি। সরি, তাহলে হচ্ছে দুইটা বিবদমান পক্ষ, একটা হচ্ছে ভিয়েত কং আর তার সহযোগী বিন্ধ। আচ্ছা, ভিয়েত কং মানে উত্তর ভিয়েতনাম তো সহযোগী বিন্দু, আর একটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, এই তিনটা দেশ মিলে। আর দুই ভিয়েতনাম একত্রিত হয় হচ্ছে 2 জুলাই 1976 সালে, যখন আমাদের 30 এপ্রিল 1975 সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। এবং যুদ্ধের বন্ধে স্বাক্ষরিত একটা চুক্তি ছিল, সেই চুক্তির নামটা আমাদের জানা লাগবে, প্যারিস শান্তি চুক্তি, যেটি 1973 সালে হচ্ছে স্বাক্ষরিত হয়। আচ্ছা, প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষর করে উত্তর ভিয়েতনামের নেতা লি ডাকথো এবং মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। দুজনই 1973 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। লি ডাকথো প্রথম এশীয় হিসেবে শান্তি নোবেল পুরস্কার পেয়েও হেনরি কিসিঞ্জারকে নোবেল দেওয়ায় তিনি প্রত্যাখ্যান করেন, কারণ আসলে যুক্তরাষ্ট্রের অনেক বড় একটা ভূমিকা ছিল এই ভিয়েতনাম যুদ্ধের ভিতরে। তো ভিয়েতনাম ওয়াল অবস্থিত হচ্ছে প্যারিসে, এটা একটু আমাদের জানতে হবে। কেমন? আচ্ছা, কাজ করছে না। আচ্ছা আচ্ছা, তারপরে আসুন হচ্ছে আমরা জানবো হচ্ছে সিংহাই বিপ্লব বা সাংহাই বিপ্লব বা 1911 বিপ্লব আমরা বলি, 1911 সংঘটিত হয় হচ্ছে 1991 থেকে 1912 পর্যন্ত। চীনা বিপ্লব বা চীনের জাতীয়তা বিপ্লব বা প্রজাতান্ত্রিক বিপ্লব নামে এটি পরিচিত। নেতা হচ্ছে সাং ইয়াত সিং। তো প্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রেসিডেন্টই ছিল কিন্তু এই সাং ইয়াত সিং, যিনি এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। এবং পতন হয় কিং সাম্রাজ্যের রাজা পুই। এবং কিং সাম্রাজ্যের অপর নাম ছিল হচ্ছে মাঞ্চু রাজবংশ। ফলাফল কি হলো? প্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠা হয়, মানে বর্তমানে যে রিপাবলিক অফ চায়না, এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই সাংহাই বিপ্লবের মাধ্যমে। তো এতটুকু জানলেই আমাদের চলবে। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিপ্লবের একটা সময়কার একটা ছবি। সমাজতান্ত্রিক বিপ্লব বা চাইনিজ কমিউনিস্ট রেভলিউশন, যেটি সংঘটিত হয় 1 অক্টোবর 1989 সালে। নেতা ছিল হচ্ছে কমিউনিস্ট পার্টির চাইনিজ নেতা মাও সেতুং সম্পর্কে অনেকেই জানেন, তাই না? আর বিপ্লবে পতন হয় হচ্ছে কুমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেকের। ফলাফল হচ্ছে পুঁজিপতি শাসন ব্যবস্থার অবস্থান এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। গণতান্ত্রিক চীনের প্রথম চেয়ারম্যান ছিল মাও সেতুং। সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে মোটামুটি এতটুকু জানলেই চলবে। তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব তো অনেকগুলো আছে, তাই না? তো আমরা রাশিয়ারটাকে মেইন ধরি, প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব বলি, এবং তাছাড়াও কিউবাতে সংঘটিত হয়েছে এবং চীনেও আমরা দেখছি এখন সংঘটিত হয়েছে, ঠিক আছে? এবং ডান পাশে যে ছবিটা দেখছেন, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবের সময়কারী একটা ছবি। তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে আমরা কি জানলাম? সংঘটিত হয় 1 অক্টোবর 1949 সালে। নেতা কি ছিল? কমিউনিস্ট পার্টির অফ চায়নার নেতা মাও সেতুং, যিনি পরবর্তীতে চীনের প্রথম চেয়ারম্যানও হন। ফলাফল কি হলো? সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হলো এবং পুঁজিবাদী শাসন ব্যবস্থা শেষ হলো। তারপর আসেন সাংস্কৃতিক বিপ্লব। এই সাংস্কৃতিক বিপ্লবও কিন্তু সংঘটিত হয়েছে আমাদের চায়নাতেই। সংঘটিত হয় 1966 থেকে 1976 সাল পর্যন্ত, এই সময়টাতে। এবং কমিউনিস্ট পার্টির পরিশুদ্ধতা, মানে সমাজতন্ত্রের মধ্যে পুঁজিবাদী ধ্যান ধারণার যে পোষণকারীদের দমন, এটাই ছিল এই সাংস্কৃতিক বিপ্লবের মূল লক্ষ্য। বিপ্লবে অংশ নেয় হচ্ছে তরুণদের জোট রোজগার্ড এবং লিন বিয়ারের নেতৃত্বাধীন পিপলস রিভলিউশন আর্মি। নেতৃত্ব দেয় মাও সেতুং। তাহলে মাও সেতুংয়ের আরেকটা নেতৃত্ব, সাংহাই বিপ্লবের পরে আরেকটা নেতৃত্ব কোথায় দেয়? সেটা হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক বিপ্লবে। এবং বিপ্লবের উদ্দেশ্য, মাও সেতুংয়ের বই ছিল বোম্বার্ড দ্য হেডকোয়ার্টার্স, মাই ফার্স্ট বিগ ক্যারেক্টার পোস্টার। এবং কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয় হাউ টু বি গুড কমিউনিস্ট গ্রন্থের লেখক লিউ শিয়াং কিকে, ঠিক আছে? তো এতটুকু ছিল মোটামুটি সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে। তারপরে আমরা কিউবা বিপ্লব নিয়ে একটু জানি, যদিও কিউবা বিপ্লব নিয়ে অলরেডি আমি পূর্ববর্তী ভিডিওতে বলে রেখেছি যে 1 জানুয়ারি 1969 সালে ফিদেল কাস্টের নেতৃত্বে আমাদের যেই স্বৈরশাসক বাতিস্তা, তার পরাজয়ের মাধ্যমে যেই বিপ্লব সংগঠিত হয়, সমাজতান্ত্রিক বিপ্লব, সেটাকে আমরা বলে থাকি কিউবার সমাজতান্ত্রিক বিপ্লব বা ইউনাইটেড পার্টি অফ কিউবান সোশ্যালিস্ট রেভলিউশন, ঠিক আছে? তো চে গুয়েভারা তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল কিউবার। তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল আমাদের এই বিপ্লবের, যেই গ্রন্থটি প্রেরণা দিয়েছিল, তার নাম হচ্ছে গরিলা ওয়ারফেয়ার। এই গরিলা ওয়ারফেয়ার বইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো কাস্ট্রো কিউবা আক্রমণ করে মেক্সিকো থেকে, এবং কাস্ট্রোর রাজনৈতিক দল ছিল হচ্ছে ইউনাইটেড পার্টি অফ কিউবান সোশ্যালিস্ট রেভলিউশন। 1965 সালে কমিউনিস্ট পার্টি নামকরণ হয় এটা, ঠিক আছে? এতটুকু জানলে হবে। এবং ফিদেল কাস্ট্রো সম্পর্কে তো অলরেডি পূর্ববর্তী ভিডিওতে আমরা বলেই দিয়েছি, তাই না? এখন আসুন ইরানি বিপ্লব। ইরানি বিপ্লব হচ্ছে 1979 সালে সংগঠিত হয়, নেতৃত্ব দেয় আয়াতুল্লাহ আল খোমেনি, যেটি মারা গেছেন অলরেডি। এবং বিপ্লবের মাধ্যমে পতন হয় হচ্ছে মোহাম্মদ রেজা শাহ পাহলভি তথা পাহলভি বংশের। এবং বিপ্লবের উদ্দেশ্য হচ্ছে শিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। এবং ফলাফল হচ্ছে ইরান ইসলামী প্রজাতন্ত্র হয়। এবং প্রতিক্রিয়া কি?
7 এপ্রিল 1980 সাল থেকে যুক্তরাষ্ট্র সাথে কূটনৈতিক সম্পর্ক তারা ছিন্ন করে ফেলে এই ইসলামিক প্রজাতন্ত্র হওয়ার কারণে। এটাই ছিল মোটামুটি হচ্ছে ইরানি বিপ্লব। টিউলিপ রেভলিউশন সংঘটিত হয় 2005 সালে কিরগিস্তানের সরকার পতন আন্দোলনেরই, এবং কিরগিস্তানের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ, যেহেতু আমাদের জাতীয় ফুল টিউলিপ, এবং এটা হয়েছিল হচ্ছে কিরগিস্তানের সরকার পতনের আন্দোলন, এই কারণে আসলে এটাকে কেউ বলে থাকে হচ্ছে টিউলিপ রেভলিউশন। ঠিক আছে, তো কিরগিস্তান রিভলিউশন কেউ কোথাও কোথাও আপনারা পেতে পারেন। তাহলে টিউলিপ রেভলিউশন এতটুকুই। তাহলে অনেকগুলো আমরা জেনে ফেললাম, ছোটো ছোটো করে জানছি তো মাথা গুলিয়ে যেতে পারে। একটা হচ্ছে আমরা ভিয়েতনাম যুদ্ধ নিয়ে জেনেছি, আমরা সাংহাই বিপ্লব নিয়ে জেনেছি, আমরা সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে জেনেছি, সাংস্কৃতিক বিপ্লব নিয়ে জেনেছি, 3টা বিপ্লবে হয়েছিল চায়নাতে। তারপরে কিউবা বিপ্লব নিয়ে জেনেছি, ইরানি বিপ্লব নিয়ে জানলাম, যেখানে ইরান হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র হয়, টিউলিপ রিভলিউশন নিয়ে জানলাম। এখন আসুন অরেঞ্জ রিভলিউশন। অরেঞ্জ রিভলিউশনের ডিটেলস আসলে আমাদের লাগবে না, শুধু মনে রাখবেন এটা ইউক্রেনে সংঘটিত একটা রিভলিউশন, যেটি 2004 থেকে 2005 সালের ভিতরে সংঘটিত হয়েছে। তারপর ইন্তিফাদা। ইন্তিফাদা হচ্ছে পশ্চিম তীর, মানে আমরা যেটা ওয়েস্ট ব্যাংক বলি, এবং গাজা অবরোধের প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের জনগণের হচ্ছে অভ্যুত্থান। ভাষা হচ্ছে আরবি। এই ইন্তিফাদা অর্থই কিন্তু হচ্ছে আপরাইজিং বা গণ অভ্যুত্থান। ইন্তিফাদা হয় মোট হচ্ছে 3বার। প্রথমটা হচ্ছে 87 থেকে 93 সালে, দ্বিতীয়টি 2000 থেকে 2005 সালে, এবং তৃতীয় হচ্ছে 2017 সালে শুরু হয়, এখনও কিন্তু সেটা চলছে। রোজ বিপ্লব, এটি হচ্ছে জর্জিয়ার সরকার পতনের আন্দোলন। তার জর্জিয়ার সরকার পতনের আন্দোলনকে আমরা বলি হচ্ছে রোজ বিপ্লব। তো জর্জিয়ার যেটা ফুল বিখ্যাত সেটা হচ্ছে গোলাপ, এই কারণে এর নাম এরকম। যেরকমটা আমরা দেখেছি হচ্ছে টিউলিপ রিভলিউশন কিরগিস্তানের সরকার পতনের আন্দোলন, সেভাবে রোজ বিপ্লব হচ্ছে জর্জিয়ার সরকার পতনের আন্দোলন। তারপরে ভেলভেট বিপ্লব। এই বিপ্লবের ফলে 1993 সালে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে চেকোস্লোভাকিয়ার পতন হয়, এবং চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া নামক দুটি স্বাধীন দেশ হয়। আগে আমরা জানি যে চেকোস্লোভাকিয়া নামক 2টা দেশ ছিল, যেটাই পরবর্তীতে 1993 সালে এই ভেলভেট বিপ্লবের মাধ্যমে 2টা রাষ্ট্র হলো, একটা হচ্ছে চেক প্রজাতন্ত্র বা চেক রিপাবলিক, এবং আরেকটা হচ্ছে স্লোভাকিয়া। এখন আসেন আরব ইসরায়েল যুদ্ধ, বর্তমানের হট টপিক, তাই তো? ইসরায়েল নিয়ে সব থেকে একটু ঝামেলা। তো অনেকগুলো যুদ্ধ হয়েছে মোট, 4টি যুদ্ধ হয়েছে মোট। এই 4টি যুদ্ধের ভিতরে প্রথমটা হয়েছিল 1948 সালে, দ্বিতীয়টি 1956 সালে, পরবর্তীটি 1967 সালে, এবং লাস্টেরটি 1973 থেকে 1978 সালে। তো প্রথম বিপ্লবের কারণ হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। তো প্রধান বিবাদমান পক্ষ ছিল কারা? ইসরায়েল এবং ফিলিস্তিন। ফিলিস্তিনের নিজ ভূমিতে পরাধীন এবং জেরুজালেমে ইউএনটিওসো নামক শান্তিরক্ষী মিশন প্রেরণ হয় কিন্তু এই প্রথম যুদ্ধে। দ্বিতীয় যুদ্ধ 1956 সালে হয়, ইসরায়েলের সুয়েজকাল দখলের চেষ্টা, এবং ইসরায়েল এবং মিশরের ভিতরে ঝামেলাটা হয়। মিশর কর্তৃক সুয়েজকাল জাতীয়করণ হয় 1956 সালে। তৃতীয় যুদ্ধ 1967 সালে। কারণ কি? কারণ হচ্ছে ইসরায়েল কর্তৃক জেরুজালেম, মানে 21 আগস্ট 1969 সালে আল-আকসা মসজিদে আগুন। জেরুজালেমের যেই আল-আকসা মসজিদ, সেখানে আগুন দেয় পক্ষ হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন। এর ফলে প্রতিষ্ঠা হচ্ছে ওআইসি, যে ওআইসি হচ্ছে 1969 সালে প্রতিষ্ঠা হয়। যুদ্ধের মেয়াদ ছিল 6 দিন, 5 থেকে 10 জুন 1967 সাল পর্যন্ত। চতুর্থ এবং সর্বশেষ যে আরব ইসরায়েল যুদ্ধ, সেটি হয়েছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। মিশর কর্তৃক সিনাই পুনর্দখলের চেষ্টাই ছিল এটার হচ্ছে যুদ্ধের মূল কারণ। পক্ষ ছিল ইসরায়েল, সিরিয়া, জর্ডান। ইসরায়েল একদিকে, আর অন্যদিকে হচ্ছে সিরিয়া, জর্ডান এবং মিশর। আরবরা তেল অস্ত্র বা তেল অবরোধ 1973 ব্যবহার করে 1978 সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। ঠিক আছে, তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের আরব ইসরায়েল যুদ্ধ সম্পর্কে। তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ, যেটি সবসময় লেগেই থাকে, সবসময় ঝামেলা। তো প্রথম যুদ্ধ হয়েছিল 1947 থেকে 49 সালে। যুদ্ধবিরতি কার্যকর হয় হচ্ছে 1 জানুয়ারি 1949 সালে। যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া রেজলিউশন নম্বর হচ্ছে 47-এর আওতায় লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা কার্যকর হয়। ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীর উপত্যকা, জম্মু এবং লাদাখ, এবং পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায় হচ্ছে আজাদি কাশ্মীর, গিলগিট বালুচিস্তান বা গিলগিট বাল্টিস্তানও বলে কেউ কেউ। ঠিক আছে, তো এই যে কাশ্মীর ভাগ হয়ে যায়, এটা কিন্তু এই প্রথম যুদ্ধের কারণেই, এবং এর মাঝে তৈরি হয় লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা। দ্বিতীয় যুদ্ধ হয় 1965 থেকে 1966 সালের দিকে। এই যুদ্ধের পরে অস্ত্রবিরতি কার্যকর হয় 10 জানুয়ারি 1956 সালে তাশখন্দ চুক্তির মাধ্যমে। স্বাক্ষরিত হয় তাশখন্দ উজবেকিস্তানে, আর স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। তৃতীয় যুদ্ধ হয় হচ্ছে 1971 সালের 3 থেকে 6 ডিসেম্বর, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড। প্রথম যুদ্ধ ঘোষণা করে ভারত, সমাপ্তি হয় 2 জুলাই 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। চতুর্থ যুদ্ধের অন্য নাম হচ্ছে কার্গিল যুদ্ধ, যেটি 1999 সালে হয়। এতটুকু জানলেই চলবে। তাহলে ভারত পাকিস্তান 4টা যুদ্ধ এবং আরব ইসরায়েল 4টা যুদ্ধ। ঠিক আছে, আর আমাদের কুশের কয়টা ছিল? 8টা যুদ্ধ। তারপর আসুন গণতান্ত্রিক আরব বসন্ত, যাকে আমরা বলি আরব স্প্রিং। আরব বসন্তের সূচনা হয় 17 ডিসেম্বর 1910 সালে। আরব বসন্তের সূত্রপাত কী করে হলো?
তিউনিসে মোহাম্মদ বুয়াজিজি নামে ২৬ বছরের এক ফল বিক্রেতা প্রশাসনের দুর্নীতি আর বেকারত্বের জীবনে ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার ২৭ দিনের মাথায় প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর ২৩ বছরের স্বৈরশাসনের অবসানের মাধ্যমে সূচনা হয় কিন্তু আরব বসন্ত। শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে আরব বসন্তের সূচনা হয়ে যায়। আরব বসন্ত নামকরণ হয় তখন মধ্যপ্রাচ্য অঞ্চলে বসন্ত ঋতুর আবির্ভাব ছিল এই কারণে। সিরিয়ায় আরব বসন্ত কিন্তু এখনও চলমান আছে সেই ২০১১ সাল থেকে। বর্তমানে বসন্ত বিপ্লব নামে গণতান্ত্রিক আন্দোলন চলছে কিন্তু মায়ানমারেও, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর সর্বশেষ আন্দোলন হচ্ছে কোথায়? আমাদের বাংলাদেশে, তাই না? ২৪ আন্দোলন। আরব বসন্তে আসলে বিভিন্ন দেশে বিপ্লবের নাম ছিল, যেমন তিউনিসিয়ায় হয় জেসমিন বা জুঁই বিপ্লব, মিশরে হয় নীল বিপ্লব, লিবিয়ায় হয় গ্রিন বিপ্লব। এবং বিক্ষোভস্থল কোথায় ছিল? তিউনিসে হয় হচ্ছে এই জুঁই বিপ্লব বা জেসমিন বিপ্লব, এবং নীল বিপ্লব মিশরের তাহরির স্কয়ার কায়রোতে হয়, এবং গ্রিন স্কয়ার ত্রিপোলিতে হয় হচ্ছে আমাদের লিবিয়ার বিপ্লব। আরব বসন্তের ফলে ৪ জন আরব শাসকের পতন হয়। এই ৪ জন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তিউনিসিয়ায় হচ্ছে জয়নুল আবেদিন বিন আলী, যার প্রথম পতন হয় সেই বুয়াজিজির মৃত্যুর কারণে। তিনি ২৩ বছর ক্ষমতায় ছিলেন। এবং মিশরের হোসেনি মোবারকের পতন হয়, ৩০ বছর তিনি ক্ষমতায় ছিলেন। লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাফির পতন হয়, যেটি ৪২ বছর ক্ষমতায় ছিল তিনি। এবং ইয়েমেনে আলী আবদুল্লাহ সালেহ, যার ৩৩ বছর ক্ষমতা ছিল। ঠিক আছে, এই ৪ জন সম্পর্কে একটু জানতে হবে আমাদেরকে। তারপরে নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো নতুন বিশ্ব ব্যবস্থার মৌলিক ভিত্তি হচ্ছে উইলসনের 14 পয়েন্টস এবং ফ্রাঙ্কলিন রুজভেল্টের 4 ফ্রিডমস। এই যে উইলসনের 14 পয়েন্টস এবং ফ্রাঙ্কলিন রুজভেল্ট দুজনেই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তাদের যেই এর 14 পয়েন্ট আর এর হচ্ছে 4 স্বাধীনতা, তাই না? এই দুইটা নীতির উপরে ভিত্তি করে। তো প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল ফিলিপ হান্টিংটন বর্তমান বিশ্ব ব্যবস্থা শুরু হিসেবে 4টি বিষয়কে চিহ্নিত করেছেন: স্নায়ুযুদ্ধের অবসান, বিশ্বে কর্তৃত্ব প্রতিষ্ঠা, একমেরু বিশ্ব ব্যবস্থা, শক্তিধর রাষ্ট্রের নমনীয়তা। এই 4টি বিষয়কেই তিনি বলেছিলেন হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। যুক্তরাষ্ট্রের দার্শনিক নোয়াম চমস্কি নতুন বিশ্ব ব্যবস্থায় বিশ্বব্যাপী 3টি পাওয়ার হাউসের কথা বলেছেন। এই 3টি পাওয়ার হাউস কি? যুক্তরাষ্ট্র ভিত্তিক পশ্চিম, জার্মান ভিত্তিক পশ্চিম এবং জাপান ও চীন ভিত্তিক দক্ষিণ পূর্ব এশিয়া। এই 3টি হচ্ছে পাওয়ার হাউস এই নোয়াম চমস্কির মতে। ঠিক আছে। তো 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার পাস হয়, যেটি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আমাদের বিভিন্ন আইডিওলজি, মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক মতবাদসমূহ ওই ভিডিওতে। ঠিক আছে। এখন হচ্ছে সভ্যতার সংকট। সভ্যতার সংকট হচ্ছে প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল ফিলিপ হান্টিংটন 1993 সালে অ্যাফেয়ার জার্নালে প্রথম তার সভ্যতার সংকট থিসিসের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তো তার যেই থিসিস বা অ্যাফেয়ার জার্নালে তার যেই মানে গবেষণালব্ধ যে ফলাফল যেটা উপস্থাপন করেছিলেন সেটিকেই বলা হয় হচ্ছে ক্লাস অফ সিভিলাইজেশন বা সভ্যতার সংকট। পরবর্তীতে এই থিসিসটি দ্য ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড রিমেকিং অফ দ্য নিউ ওয়ার্ল্ড নামে গ্রন্থাকারে এটি প্রতিষ্ঠা হয়। তো হান্টিংটনস 8টি সভ্যতার কথা বলেছেন। একটি হচ্ছে পশ্চিমা সভ্যতা, একটা হচ্ছে ইসলামী সভ্যতা, ল্যাটিন আমেরিকান সভ্যতা, সিনিক সভ্যতা যেটি চীন, কোরিয়া, ভিয়েতনাম নিয়ে গঠিত, জাপানি সভ্যতা, হিন্দু সভ্যতা, প্লাভিক অর্থোডক্স সভ্যতা এবং সাব সাহারান আফ্রিকান সভ্যতা। বিভিন্ন সভ্যতার মধ্যে ভাষা, ইতিহাস, ঐতিহ্য, ধর্মের পার্থক্য এই সভ্যতার দহন সংকটের মূল কারণ হবে, এটি তিনি বলেছিলেন। এবং সেটি কিন্তু অনেকটা সত্যি হচ্ছে, তাই না? যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরুদ্ধে যুদ্ধ, মানে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, অন্য নাম হচ্ছে গ্লোবাল ওয়ার অন টেরোরিজম বা সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ, শুরু হয় 11 সেপ্টেম্বর 2001 সালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বা টুইন টাওয়ারে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে। অভিযান পরিচালনা করে হচ্ছে বুশ প্রশাসন, মানে জর্জ বুশ যখন ক্ষমতা ছিলেন। ওয়ার অন টেরোরিজম শব্দটি প্রথম ব্যবহার করি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ 16 সেপ্টেম্বর 2001 সালে তিনি এই শব্দটি ব্যবহার করেন। যুদ্ধের ফলাফলে কী হলো? 2001 সালে 7 ডিসেম্বর অপারেশন এন্ডিউরিং ফ্রিডম চালিয়ে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়। তাহলে তাদের প্রথম ধাপ ছিল হচ্ছে 2001 সালে 7 ডিসেম্বর আফগানের তালেবান সরকারের পতন, যদিও পরবর্তীতে তারা সফল হয়নি। বর্তমানে আমাদের তালেবানি ক্ষমতায় আসছে আবার, আলহামদুলিল্লাহ। 2002 সালে মন্ত্রিসভার বিভাগ হিসেবে ইউনাইটেড স্টেটস ডেভেলপমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রতিষ্ঠা হয়, এটি 2002 সালের ঘটনা। তার পরবর্তী বছর 3 সালে 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম চালিয়ে ইরানের সাদ্দাম হোসেন সরকারের পতন করা হয়। 6 সালে 30 ডিসেম্বর ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। 2007 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ এর কোড নেম হিসেবে পিজম নাম কর্মসূচির আওতায় টেলিফোনের আড়ি পাতা হতো। 2011 সালে 2 মে অপারেশন জিরোনিমো চালিয়ে মার্কিন নেভি সি অ্যান্ড ল্যান্ড এই 3টে জায়গায় আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অটোপাদে হত্যা করা হয়। 2011 সালে গাদ্দাফিকে হত্যা করে লিবিয়া দখল করে ন্যাটো বাহিনী, এবং প্রিজম নামক সার্ভেইল্যান্স প্রোগ্রাম বা ইন্টারনেট নজরদারি সংস্থা প্রতিষ্ঠা করা হয় ওই সময়। 2012 সালে এনএসএ কি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি কর্মী এডওয়ার্ড স্নোডেন প্রিজমের তথ্য ফাঁস করে দেয় ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকাকে। স্নোডেন রাশিয়ায়
রাজনৈতিক শরণার্থী হিসেবে বসবাস করছে। এডওয়ার্ড স্নোডেনের বিখ্যাত গ্রন্থ হলো পার্মানেন্ট রেকর্ড। ঠিক আছে, তো এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যেই টেরোরিজমের বিরুদ্ধে যুদ্ধ তার কিছু কথাবার্তা। এখন আসুন বিখ্যাত কিছু গণহত্যা যেগুলো থেকে প্রশ্ন এসে থাকে প্রায়। প্রথমটা হচ্ছে খেমার রুস বা পলপট গণহত্যা, যেটি কম্বোডিয়ায় সংঘটিত হয়েছিল 1975 থেকে 1979 সাল পর্যন্ত। তারপরে হচ্ছে সেব্রেনিৎসা গণহত্যা, যেটি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাতে প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। আর্মেনিয়া গণহত্যা, যেটি অটোমান সাম্রাজ্য তুরস্কে প্রতিষ্ঠা হয়েছিল 1914 থেকে 1923 সাল পর্যন্ত। দারফুর গণহত্যা সুদানে হয়েছিল 2003 সালে। হলোকাস্ট, যেটি জার্মানিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটি অলরেডি সবাই জানেন। গোয়েন্ডিকা গণহত্যা, এটিও অলরেডি সবাই জানেন, যেটার উপরে ভিত্তি করে কিন্তু সেই পাবলো পিকাসোর গোয়েন্ডিকা চিত্রকর্মটি প্রতিষ্ঠিত হয়েছে। 1937 সালে হয় স্পেনে। রোহিঙ্গা গণহত্যা মায়ানমারে 2016 থেকে 2017 সালে। বর্তমানে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থানও করছে। বুচা গণহত্যা ইউক্রেন 2022 সালে যেটি হয়েছিল। অন্যান্য কিছু বিপ্লবের নাম আমাদের জানতে হবে। কিউবা বিপ্লব, যেটি কিউবাতে হয়েছিল। শ্রমিক বিপ্লব যুক্তরাষ্ট্রে হয়েছিল, সময়কাল কত ছিল? 86 সাল। এবং বলিভিয়ান বিপ্লব, যেটি ভেনেজুয়েলায় 1998 সালে হয়েছিল। গোলাপ বিপ্লব বা রোজ বিপ্লব জর্জিয়াতে 2003 সালে হয়েছিল, অলরেডি আমরা বলেছি। আগস্ট বিপ্লব হয়েছিল হচ্ছে ভিয়েতনামে 1945 সালে। শ্বেত বিপ্লব ইরানে হয়েছিল 1963 সালে। হাঙ্গেরিয়ান বিপ্লব হাঙ্গেরিতে হবে অবশ্যই, সেটি 1919 সালে। এবং সিডার বিপ্লব হয়েছিল লেবাননে 2005 সালে। এগুলো একটু মুখস্থ করতে হবে আমাদের, কেমন? তারপরে বিভিন্ন স্বৈরশাসকের মেয়াদ। ফ্রান্সে হচ্ছে ষোড়শ লুই, যিনি অনেকদিন যাবৎ ক্ষমতায় ছিলেন। 1989 সালে ফ্রেঞ্চ বিপ্লবের মাধ্যমে তার পতন ঘটে এবং পতনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার রবসফেল্ড। সোভিয়েত ইউনিয়নের জার দ্বিতীয় নিকোলাস, 1917 সালে তার পতন ঘটে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে। চীনের সম্রাট পুই, 1912 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। 12 সালে তার পতন ঘটে সান ইয়াত সেনের নেতৃত্বে। আফগানিস্তানের জহির শাহ 1973 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। দাউদ খানের মাধ্যমে তার পতন হয়। ইরানের শাহ পাহলভি 1989 সালে তার পতনের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। তারপরে নেপালে জ্ঞানেন্দ্র 2008 সালে তার পতন হয় এবং পুষ্পকমল দাহাল প্রচণ্ড তখন নেতৃত্বে আসেন। এবং কিবায় আপনারা জানেন যে সমাজতন্ত্র বিপ্লবের মাধ্যমে বা কিবা বিপ্লবের মাধ্যমে বাতিস্তা নামক স্বৈরশাসকের পতন ঘটে 1959 সালে। তারপরে ফিদেল কাস্ট্রো নেতৃত্বে আসেন। বিখ্যাত নেতৃত্বসমূহ, এগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে। ফিদেল কাস্ট্রো তো কিবা সবাই জানেন। তারপরে দুদায়েভ, যেটি চেচেন বিদ্রোহী নেতা। হোচিমিন, যেটি ভিয়েতনামের। ইদি আমিন উগান্ডা। চার্লস টেইলর সাইবেরিয়া। সিয়েরা লিওনের আরইউএফ গেরিলা সাংগঠনিক গণহত্যা চালানোর দায়ে জাতিসংঘ 50 বছরের কারাদণ্ড দেয় তাকে, চার্লস টেইলরকে। ঠিক আছে। জুলিয়াস নায়ারে তানজানিয়া। তারপরে বেঞ্জামিন মেলাইসি, যেটি দক্ষিণ আফ্রিকার। মিস্টার বেলফোর, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। চোসেস্কু রোমানিয়া। ট্রোটস্কি, যেটি হচ্ছে রাশিয়া। তারপরে সাইমন বলিভিয়া। পাবলো নেরুদা, চিলির জাতীয় কবি এবং সমাজতান্ত্রিক নেতাও বটে তিনি। তারপরে আনোয়ার হোজ্জা আলবেনিয়া। ফরা আইডিদ, যেটি সোমালিয়ার একজন বিখ্যাত লোক। বিভিন্ন শাসকের সময়কাল, এটি নিয়েও একটু আমাদের জানতে হয়। রবার্ট মুগাবে, যিনি জিম্বাবুয়ে 37 বছর প্রেসিডেন্ট ছিলেন। মোহাম্মদ আনিন রশিদ, মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক এবং চতুর্থ প্রেসিডেন্ট। হোসেন মোবারক, মিশরে 30 বছর প্রেসিডেন্ট ছিলেন। মোহাম্মদ গাদ্দাফি 42 বছর তিনি ক্ষমতায় ছিলেন। জৈনুল আবেদিন বেন আলী 23 বছর তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন। ফিদেল কাস্ট্রো 48 বছর ক্ষমতায় ছিলেন। এবং মামুন আব্দুল কাইয়ুম, যিনি মালদ্বীপে প্রায় 30 বছর ক্ষমতায় ছিলেন। এবং 30 বছর আরেকজন ক্ষমতায় ছিলেন যার নাম হচ্ছে ওমর আল বশির। এবং মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ায় 24 বছর ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের হোসেন মোবারক মিশরে, ফিদেল কাস্ট্রো কিউবাই, তারপরে মামুন আল গাইয়ুম মালদ্বীপে, ওমর আল বশির সুদানে। এই চারজন দেখুন 30 বছর ক্ষমতায় ছিলেন। এই চারজনের কথা একটু মনে রাখবেন, চারজন একবারে মনে রাখা যাবে। হোসেন মোবারক মিশরে, ফিদেল কাস্ট্রো কিউবাই, মামুন আল গাইয়ুম মালদ্বীপে, ওমর আল বশির হচ্ছে সুদানে 30 বছর ক্ষমতায় ছিলেন। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি বিভিন্ন যুদ্ধ এবং বিপ্লব নিয়ে। আশা করি কিছুটা হলে আপনাদের মাথায় ঢোকাতে পেরেছি। এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ভিতরে যে ইতিহাস বিষয়গুলো ছিল সেগুলো অলরেডি তাহলে আমাদের শেষ। এখন পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে জাতিসংঘ এবং ওই রিলেটেড সংস্থা নিয়ে এবং এই আন্তর্জাতিক বিষয়াবলীর যা বাকি আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।